আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন,
কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট, সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এরকম একটা গড় গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20শে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য। কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে, 13ই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য
10 তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে, বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে। এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই, লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইউনূসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আপনারা, আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনূস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40 দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে তার কাছে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদে শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পোড়াচ্ছে কিনা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে, এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তো তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে।
তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে, তখন ওই যে ধাওয়া দিবে যাকে, তাকে আর খুঁজে পাচ্ছে না। যখন কই গেল, পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে। তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসছি, আমাকে ধাওয়া দেন। বাট বাই দ্যাট টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, আর তার পায়ের জুতোটা দেখেন একটা স্নিকার পরা, এটা পুলিশের ড্রেস কিনা, এরা কারা, আসিফ বাহিনী কিনা? মানে মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো, এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল, এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। আহ, এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি, যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। কিন্তু আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগন্যালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে, এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার, এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা, পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও 2-1টা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়্যেবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে। মানে এটা তার ভয়। এই যে এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। প্রিয় বন্ধুরা, লকডাউন 13 তারিখ, লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব। কারণ বাংলাদেশকে আমরা এই ইউনূস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা বিপন্ন হতে দেব না। সবার প্রতি আহ্বান, 13ই নভেম্বর লকডাউন সফল করুন, হয় রাজপথে নেমে আসুন,
আর না হলে অ্যাটলিস্ট স্টে অ্যাট হোম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।